ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমি তোমাদেরকে দেখাবো রেডি করা ফর্মা দিয়ে, মানে আগে থেকে রেডি করে যে রেখেছি যে ফর্মা, সেটা দিয়ে কিন্তু কাস্টমারের ব্লাউজ কাটিং করতে খুবই সুবিধা হয়। সেই কারণে কিন্তু আগে থেকে ফর্মা রেডি করে রেখে দেওয়া হয়। যখনই কাস্টমারের কাজ আসে সাইজ অনুযায়ী, তখন আমরা সেই ফর্মা দিয়ে কাটিং করি। কিভাবে কাটিং করি সেটা তোমাদেরকে দেখাবো। আর অনেক সময় কি হয়, আমরা 36 সাইজ কাটিং করছি, 36 সাইজ কাটিং করতে গিয়ে আপার লোয়ারের ডিফারেন্স দেখে তখন আমরা কি করি, সেটা 38, হয়তো কোনো কারো 36 সাইজের জায়গায় সেটা 38 অ্যাপ্লাই করি আমরা। যে কিভাবে এই কাটিংগুলো করব তোমাদের একের পর এক আমি শেয়ার করব। কাটিং করার সময় শাড়ি থেকে যে পিস আমাদের বেরোয়, কারো সাইজ অনুযায়ী বড় থাকে, কারো সাইজ অনুযায়ী কোনো সময় ছোট হয়ে যায়। তা সেটা আমরা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাটিং করব সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আজকে ব্র্যাকেট ব্লাউজ তোমরা কিভাবে রেডি করা ফর্মা দিয়ে কাটিং করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো, তারপরে তোমাদের কিন্তু কাটিং করার পরে স্টিচিংও দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ কাটিং এর ভিডিও। দেখো, এইগুলো আমাদের কাটিং হয়ে গেছে, এগুলোর ভিডিও আমি দিইনি, দেখাইনি। এইটার ভিডিও তোমাদের সাথে দেখাবো। এই যে কাটিংটা হবে এর ভিডিও দেখাবো। এটা ব্যাক পার্টে পানের ডিজাইন করব। আর 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজ এটা কাটিং হবে। ফর্মা রেডি করা ফর্মা দিয়ে তোমরা কিভাবে কাটিং করবে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো, যে তোমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। দেখো, আমি লাইলিং পার্টটা 2 ভাঁজ করে পেতে নিয়েছি, তারপরে এবার কাপড়টাকেও 2 ভাঁজ করে পেতে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে আয়রন করে নেবে, তো টেনে নাও। দেখো, কাপড়টাকে আমি লাইনিংটাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি, তারপরে কাপড়টাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি। পেতে নিয়ে ভালো করে তোমরা আয়রন করে নেবে। নিয়ে তারপরে তোমরা ফর্মাগুলো পেতে পরপর কাটিং করবে। কিভাবে আমি কাটিং করছি তার ভিডিও আমি তোমাদেরকে দেবো। দেখো, এই যে ফর্মা, এবার আমার ঝুলটা দেখে নিতে হবে। ঝুল কত আছে? দেখো, 14.5 আছে। আমার ফর্মার মধ্যে ঝুল কত আছে সেটা দেখতে হবে। আমার ফর্মার মধ্যে 14.5 একে 15.5, আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো, 15.5 করতে হবে। তা আমার ফর্মার মধ্যে এটা 15 আছে, হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নেবো। তাহলে হাফ ইঞ্চি বাড়াতে গেলে নিচ থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। দেখো, এইভাবে নিচ থেকে আমি বাড়িয়ে নিলাম। এরপরে আমার ডিপটা আমি দেখবো। সবার প্রথমে দেখবো ডিপ কত আছে, এই ব্লাউজের ডিপ কত হবে সেইটা দেখবো। নিচ থেকে 4.5 ইঞ্চি এর ডিপ হবে। তাহলে পেস্টিংয়ে আমি কিন্তু ডিজাইনটা করব। তাহলে পেস্টিংয়ে ডিজাইন করলে শুধু নিচে সেলাই হবে, উপরে তো পেস্টিংয়ে ফিনিশিং হবে। তাহলে যা ডিপ আছে তার সাথে 3 সুতো শুধু নিচে সেলাইয়ের জন্য আমি অ্যাড করে নেবো। তাহলে 4.5 3 সুতো, তাহলে 4.5 3 সুতো এখানে আমি দাগ দিলাম নিচ থেকে। তাহলে উপর থেকে কত হলো সেটা আমাকে দেখতে হবে। এইভাবে একটা দাগ টেনে নেবে উপরে, নিয়ে উপর থেকে ডিপ দেখো এখান থেকে 10.5। তা 10.5 ইঞ্চি ওপর থেকে ডিপ হবে, মানে 3 ইঞ্চি আমি মাইনাস করবো। পুট, এই প্রথমে হচ্ছে ব্যাক পার্টের ডিপটা দেখতে হবে। ডিপের উপর নির্ভর করে আমাদের পুট কাটিং। তাহলে কত মাইনাস করবো, আমি 3 ইঞ্চি প্রথম মাইনাস করব। আমার পুট আছে 15, পুট আছে 15, 15 থেকে 3 ইঞ্চি মাইনাস করলে হয় 12। তাহলে আমি এখানে 12তে দাগ দেবো। এই যে 12তে দাগ দিলাম। দেবার পরে এবার আমার এই ফর্মার মধ্যে এই ছাতির জন্য কতটা কাপড় এক্সট্রা আছে, আমার এখানে কাগজে আমি এক্সট্রা রেখেছি। এই যে কতটা এক্সট্রা আছে সেটা মাইনাস করতে হবে। কোমরেও সেটা মাইনাস করতে হবে। কোমরকে 4 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণে কাপড়টা আছে কিনা। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যেটা তোমরা রাখবে সেটা আছে কিনা। এর উপরেও তাই দেখবে সেটা আছে কিনা। তা আমার আছে। এখান থেকে দেখো 2.5 ইঞ্চি আমার উপরে বাদ যাচ্ছে, নিচেও আমার কাপড় থাকছে 2 ইঞ্চির উপরে, আমি দেখে নিয়েছি। এখানেও দেখো আমার 2.5 ইঞ্চি বাদ যাচ্ছে। তাহলে 2.5 ইঞ্চি যখন বাদ যাচ্ছে, 2.5 ইঞ্চিতে আমি দাগ দেবো সাইড থেকে। এটা বাদের ইয়ে। আর এটা হচ্ছে আমার ছাতি। তাহলে এখানে আমি বাদ দিলাম। এখানে আমি যেটা আমার এক্সট্রা কাপড় আছে সেটা আমি বাদ দিলাম। বাদ দিয়ে আমার বগল মোহর হবে 16। দেখো, পেছন পাটের ডিপটা বেশি আছে। তাহলে আমার ওপরে কিন্তু সামনের দিকে, এখানে কিন্তু শোল্ডার দিকে শেপ দেবো না, সামনের দিকে শেপ হবে। তো সামনের দিকে যখন শেপ হবে তখন শোল্ডারের দিকে কিন্তু সেলাইটা আমাকে বেশি করে করতে হবে। না হলে কিন্তু উপরে শেপটা শোল্ডারের উপরে শেপটা কিন্তু বাজে আসবে। এখানে কিন্তু আমাদের শোল্ডার যেহেতু ডাউন, সেই কারণে কিন্তু এখানে সেলাইটা বেশি করে করতে হবে। এবার দেখো, যেখানে বেশি করে আমরা সেলাই করব সেখান থেকে ফিতেটাকে ধরবো। আমার এখানে বগল মোহরা হচ্ছে এখানে 17। তাহলে 17, সেখানে আমাকে 16 আনতে হবে। তাহলে কাটিং এর পরে কিন্তু 17 চলে আসবে। এখান থেকে দেখতে হবে আমার 16 আছে কিনা। এখান থেকে যেখানে বেশি সেলাই হয়েছে এইভাবে দেখো 16ই আছে। ঠিক আছে, এখানে 16 এসে, তাহলে ঠিক আছে।
আর যদি 16 না আসতো তাহলে কিন্তু একটু বাড়িয়ে নিতে হতো, নিচ থেকে একটু কেটে ডাউন করে আমায় তুলে নিতে হতো, এটার মধ্যে আমার ম্যাচ খেয়ে গেছে। ঠিক আছে? আর যদি কম হতো তাহলে কিন্তু এটা কিন্তু ঝুলটা এই বগল মোড়ার ডিপটা একটু নিচ থেকে হাফ ইঞ্চি কাট কেটে নিতে হতো। তাহলে দেখো এখানে আমার এটা ঠিক আছে। তাহলে এই ফর্মাতে আমি কাটিং করছি, শুধু ঝুলটা নিচের দিকে আমার বাড়াতে হয়েছে, সাইডে 2.5 ইঞ্চি কাপড় আমার এক্সট্রা আছে। তাহলে এবারে এটা আমি কেটে নেব। পেছন পাটের লাইনিংটা এক্সট্রা আছে, লাইনিংটা আমি কেটে ফেলে দেবো, কারণ নিচে লাইনিং সোজা ছিল না। এরপরে আমি ব্যাক পার্টটা কিন্তু কাটিং করব না, এখানে কিন্তু তোমাদের এঁকে আমি দেখাচ্ছি। পাশের গলা আমি কত নেব, পাশের গলা আমি নেব এখানে 2.5 ইঞ্চি, যেহেতু ডিপ আছে সেই জন্য আমি বেশি দেবো না, পেস্টিং এ 2.5 ইঞ্চি 2 সুতো দেবো, 2.5 ইঞ্চি 2 সুতো। এবার এখান থেকে ডিপটা আমার উপর থেকে হচ্ছে 10.5। তাহলে পানটা এরকম পেস্টিং আমি ফিনিশিং করবো, কিন্তু পেস্টিং কাটিং অবশ্যই তোমাদের দেখাবো। এই যে পানের আমি শেপটা দিলাম, এরকম এরকম টাইপের শেপটা হবে, আরো সুন্দর হবে। আমি পেস্টিং এর মধ্যে দেখাবো, এর মধ্যে দেখালাম এইভাবে। তাহলে আমাদের শোল্ডারের কাপড় থাকবে এখান থেকে পেস্টিং এ ফিনিশিং, এটা এখান থেকে ধরবো, এখান থেকে আমার প্রায় 2.5 ইঞ্চি 2 সুতো থেকে 3 ইঞ্চি আমার কাপড় থাকবে শোল্ডারে। তাহলে এটা কাটিং হয়ে গেল ব্যাকওয়ার্ড। এবার আমি বাকি অংশগুলো কাটিং দেখাবো। এই পিসটা এখানে যে পিঠটা কেটে নিয়েছি, এই পিসটা কিন্তু সোজাসুজি কাটতে হয়, এইভাবে এটা ঘুরিয়ে নিলে এখান থেকে কাপড় শেপ হবে, এইভাবে কাটিং হবে। এটা এইখান থেকে একটু কোনাকুনি ট্যাঁচা এটা কাটতে হয়, তাহলে ফিনিশিংটা ভালো হবে, তোমাদের সেলাই ভালো আসবে। এখান থেকে এটা এইভাবে নেব, কিন্তু যখন আসে না তখন এদিক ওদিক দিয়ে নিয়ে নিতে হয়। এটা এখান থেকে নিয়ে নেব, আর এটা আমি এখান থেকে নিয়ে নেব। এরপরে তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই তোমরা হাতাটা চেক করে নেবে, হাতার লাইনিংটা কিন্তু এদিকে বড় ছোট আছে। আমার কিন্তু এদিক দিয়ে বগল মোড়া আমার হচ্ছে 17, তার সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে, যোগ করে 17, তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে এই দু ভাঁজে এইভাবে দেখে নেবে তোমাদের সেটা আসছে কিনা। কেন সেটা যদি না আসে তাহলে কিন্তু সমস্যা হবে। সবসময় চেক করে নেবে, তাহলে দরকার পড়লে এই অংশটা এদিক দিয়ে আমার ঘুরিয়ে নিতে হবে। এদিক দিয়ে আমি হাতাটা পেয়ে যাচ্ছি, এদিক দিয়ে লাইনিংটা পেয়ে যাচ্ছি, এদিকে লাইনিং এর ঝুলটা আমি পেয়ে যাচ্ছি। তা চলো আমি এটা কাটিং করি পার্ট পার্ট করে। বন্ধুরা, যখন তোমরা এস পার্টটা কাটিং করবে তখন কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে এস পার্টটা কতটা আমরা কাটবো, কেন এর সাথে ম্যাচ হতে হবে, এই ব্যাক পার্টের সাথে ম্যাচ হতে হবে। ব্যাক পার্টে তো এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো আমি পাশে গলা নিয়েছি, এটা পেস্টিং ফিনিশিং হবে। তাহলে এখান থেকে যা শোল্ডার থাকবে এখান থেকে পাশে এই যে কাঁধের যে কাপড়টা আছে 3 ইঞ্চি 2 সুতো আছে, তখন কিন্তু আরেকটু বাড়িয়ে কাটিং করতে হবে। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আমি কাটিং করবো এটা। তাহলে এস পার্টটা আমি 3.5 ইঞ্চি কাটিং করবো। কেন, এর তো এই সামনের দিকে এর তো পট্টি জয়েন্ট হবে, আর এটা তো পেস্টিং এ ফিনিশিং হবে। সেই কারণে পট্টি ফিনিশিং করার পরে তখন কিন্তু এই জায়গায় এসে দাঁড়াবে, শোল্ডারের সাথে ম্যাচ খাবে। দেখো এটা তাহলে কাটবো, ওটা আছে 3 ইঞ্চি 2 সুতো কাঁধের কাপড়, এটা হচ্ছে কাঁধের কাপড় রাখবো 3.5 ইঞ্চি আমি রাখবো। সেলাই করে তখন 3.5 ইঞ্চি চলে আসবে, 3 ইঞ্চি 2 সুতো চলে আসবে। তাহলে আমি এদিক দিয়ে আমি বাড়াবো কিন্তু এই দিকটায়, সামনের দিকে কিন্তু বাড়াবো না।
এই পার্টটা আমি কাটিং করে নিয়েছি, চকে দাগ দিয়ে দেবে দুটো পার্ট, তাহলে বুঝতে পারবে। এই পার্টটা আমি এখান থেকে নেব। কাটার সময় অবশ্যই দেখে নেবে লাইনিং পার্টটা ঠিক আছে কিনা, অনেক সময় স্লিপ খেয়ে এটা সরে যায়, তোমরা পিন সেট করে নিতে পারো। এটা কিন্তু নিচের অংশ একটু কাট করে মার্কিং করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু জয়েন্টের সময় সুবিধা হবে। দেখা গেল এই পার্টটা কেটে নেবো এবার। দেখো এই পার্টটাও কাটিং হয়ে গেল। এখানে হাতার লাইনিংটাকেও চেক করে নিতে হবে এইভাবে, যে এখান থেকে লাইনিংটা চেক করে নেবো, বড় মোড়া তো রেখেছি ঠিক এখানে লাইনিং, এখান থেকে হাতার আমি এটা চেক করে নিলাম, নিয়ে এবার হাতার ঝুলটাও আমার চেক করে নিতে হবে। এদিক দিয়ে যেহেতু পার্ট আছে, আমার হাতার ঝুলটাও চেক করে নিতে হবে। এদিক দিয়ে আমি লাইনিং পার্ট নেবো, এদিক দিয়ে কিন্তু হাতার এই কাপড়টাকে নেব। তাহলে এবার এর মধ্যে কিন্তু আমার এই পার্টটাকে আনতে হবে, এই পার্টটা এখান থেকে নিতে হবে। নিচের দিকে ঝুল হাফ ইঞ্চি বাড়িয়েছিলাম, আমার ব্যাক পার্টে কিন্তু ঝুল আমি বাড়িয়েছিলাম, তার জন্য কিন্তু এস পার্টে কিন্তু আমার ঝুলটা বাড়াতে হবে। সরি, এল পার্টে আমার কিন্তু এই এল পার্টে কিন্তু ঝুলটা বাড়াতে হবে। এই এল পার্ট বা বেল্ট পার্ট আমরা বলি, এল পার্ট বা বেল্ট পার্ট দুটোই বলা যায়। এই বেল্ট পার্টের মধ্যে আমার ঝুলটা বাড়াতে হবে, যেহেতু ব্যাক পার্টে ঝুল বাড়িয়েছিলাম হাফ ইঞ্চি, এখানে বাড়াচ্ছি। আর এখানে দেখো আমার সাইডে যখন ফর্মা করেছি তখন কিন্তু এটা কাপড়, এই পেপারটা কম ছিল হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি আমার এখান থেকে বাড়িয়ে নিতে হবে। সেইভাবে এখানে লেখা আছে, এটা যেহেতু হাফ ইঞ্চি কম আছে। যেহেতু এত ফর্মা কাটিং করে দেখাচ্ছি, কিন্তু আমার নিজের এই ফর্মা কাটার সময় হচ্ছে না, সেই পুরোনো ফর্মাতেই অনেকদিন আগে ছিঁড়ে গেছে, ওতেই আমার কাটিং করতে হচ্ছে। অবশ্যই কিছু পিন দিয়ে তোমরা সেট করে নেবে। নিচে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম, যেহেতু ব্যাক পার্টে ঝুল বাড়িয়েছি, যেটুকুনি ঝুল বাড়াতে হয়েছে এখানেও কিন্তু আমার সেই সেম ঝুল, এই শুধু এই বেল্ট পার্টে আমার বাড়াতে হবে। সমস্ত পার্ট আমি নিয়ে নিয়েছি, এবার আমি হাতা কাটিং করব। এবার দুটো পার্ট আমি আলাদা করে নেব, নিয়ে এবার দেখো লাইনিংটাকে নিয়ে নিয়েছি এখানে, আমার বগল মোড়া হচ্ছে 17, তার মানে তার অর্ধেক 17 সাড়ে আট, 8.5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, 10। এখানে দেখো 10 আমি ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করলাম 10-এ। এবার মুহুরি, মুহুরি হচ্ছে 11, 11-এর অর্ধেক 5.5, 5.5 আর 1 ইঞ্চি লুজ দেবো 6.5। এবার আমি ঝুল দেখবো, ঝুল হচ্ছে আমার 9, তার 6 সুতো এক্সট্রা নেবো, এই নিচে সেলাই যাবে, আর এখানে জামার সাথে এটা যে সেলাই করতে 3 সুতো, আর এদিকে 3 সুতো সেলাই মার্জিন চলে যাবে, 6 সুতো। তার 9 হচ্ছে 9.5, 2 সুতো নেবো, 9.5 2 সুতো আমি নিয়ে নিলাম এখান থেকে ঝুল। আর এটা তো আছে 10 নিয়েছি, বগল মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি,
নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এটা নামাবো কত, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করে এটা নামিয়ে দেবে এখানে। বড় হাতার ক্ষেত্রে, ছোট হাতার ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝে, আমার হাতা কাটিং এর ভিডিও আলাদা দেওয়া আছে যে কিভাবে তোমরা কাটিং করবে হাতা। যারা কিন্তু ফিটিংস পছন্দ করে না, লুজ পছন্দ করে, যখন হবে তখন কিন্তু এটা ছাতিকে 8 দিয়ে ভাগ করে নেওয়া হবে না। তখন কি করবে, এখান থেকে 3 3.5 ইঞ্চি একটা নর্মাল নামিয়ে দেবে। এটা ফিটিংস এটা ফিটিংস এর জন্য কিন্তু এইটা, যাতে বগলের নিচে হাতার কাপড় জড়ো না হয়, এটা হচ্ছে পারফেক্ট কাটিং ফিটিংস এর। আর যদি কেউ নর্মাল লুজ পছন্দ করে পড়তে, তাহলে কিন্তু এখানে 3 থেকে 3.5 ইঞ্চি নামিয়ে দেবে, নামিয়ে তোমরা হাতা কাটিং করে দেবে, সেখানে কিন্তু এই ছাতিকে ভাগ করতে যাবে না। এবার এই যে সেভ স্কেল নেবে, এই সেভ স্কেল দিয়ে এইভাবে দাগ টানবে। এখান থেকে বগল মোড়া চেক করে নেবে, এখান থেকে 8.5 কোথায় হচ্ছে, 17 অর্ধেক 8.5 এখানে হচ্ছে। এখান থেকে 1.5 ইঞ্চি ছাড়বে, 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেবে, শেপটা দিয়ে নেবে। বুঝতে না পারলে তোমরা এই যে এখানে 8.5 দিলে, এখান থেকে এই কোণ থেকে 8.5 একটা এরকম দাগ দেবে, দাগ দিয়ে তারপর এটাকে ডাউন করবে। দেখো হয়ে গেছে। আমি আগে লাইনিংটা কাটলাম, লাইনিং হচ্ছে পারফেক্ট কাটিং করলাম। এরপরে এটাকে 4 ভাঁজ করে আমি যে এই কাপড়টাকে কাটিং করব, কাপড়টা অনেক সময় কম পড়ে বগলে, কিন্তু কাপড়টা জুড়তে হয়, আর অনেক ক্ষেত্রে জুড়তে হয় না। দেখো এটা এই নিয়ে নিলাম, এতটা আমার কাপড় জুড়তে হবে, তাহলে আমি এইভাবে কাটিং করলাম। কিন্তু উপর দিকে তোমরা একটু কাপড়টা বেশি নিয়ে কাটিং করবে, যখন এর সাথে অ্যাটাচ করে নেবে, নেবার পরে তখন বাড়তি কাপড় কেটে ফেলে দেবে। দেখো এটাকে ছাড়িয়ে নিলাম, এখানে দেখো সেলাইয়ের একটা দাগ রয়েছে, মেশিনের দাগ রয়েছে, এই মেশিনের দাগ এখান থেকে নিলাম। আমি যে কাপড়টা এক্সট্রা এখানে জোড়ার জন্য নেবো, তাহলে মেশিনের দাগটা এখান থেকে চলে যাবে, সেলাই চলে যাবে। দেখো কাটিং হয়ে গেল। এবার আমি পটিগুলো কাটিং করে নেবো। নিচের পটি হচ্ছে সোজা কাটতে হয়, আর উপরে যে গোল পটিগুলো হয় ওগুলো ট্যাচা কাটিং করতে হয়। কিন্তু এর ক্ষেত্রে আমার যেহেতু ডিজাইন হবে, আমি এটা পেপার পেস্টিং এর মধ্যে কিন্তু ডিজাইনটা কাটিং করবো। চলো কিভাবে কাটিং করবো তোমাদের দেখাবো, আর কিভাবে ওটা অ্যাটাচ করবো সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো পেপার পেস্টিংটা নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু এইভাবে ভাঁজ করে নিলাম। নেবার পরে খুব বেশি ভাঁজ করবে না, এটা বেশি খরচা হয়ে যাবে বুঝে, এটা যেহেতু পেছন দিকে খেলানো হবে, তাহলে হচ্ছে এইভাবে নেবে। এবার আমি ঝুল নিয়ে নিচ্ছি, টোটাল ঝুল জামার যেটা হয়েছিল সেই ঝুলটা নেবে এখানে 15.5, 14.5 একে 15.5, টোটাল ঝুলটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, 14.5 একে 15.5 এখানে। এটা কিন্তু উপর থেকে কাটিং করবে, আমার যেহেতু উপর দিকে দেখালে এটা আসবে না ঠিক ছবিটা। 4.5 ইঞ্চি কিন্তু পিঠের ডিপ, 3 সুতো আমি এখান থেকে এক্সট্রা নেবো নিচ থেকে যখন পেপারে কাটিং করবো। 4.5 3 সুতো নিলাম, কেন এরপরে তো সেলাই হবে না, পেস্টিং এর গা ধরে সেলাই হবে, শুধু নিচে সেলাই মার্জিন চলে যাবে। ওই জন্য যেটা আছে 4.5 ইঞ্চি শুধু 3 সুতো নিলাম নিচের জয়েন্টের জন্য। এবারে দেখো উপরের দাগটা আছে, উপরের দাগ এটা আমি কেটে নিলাম এইভাবে। এবার পাশের গলা নিয়েছিলাম কত, 2.5 ইঞ্চি 2 সুতো ফিনিশিং এই পেস্টিং এর মধ্যে, 2.5 ইঞ্চি 2 সুতো। এগুলো বেশি ছড়ানো যায় না, কারণ হচ্ছে যেহেতু ডিপ আছে, ছড়ালে কিন্তু শোল্ডার নেমে ডাউন হয়ে যাবে, সেই কারণে বেশি ছড়ানো যায় না ব্র্যাকেটের ক্ষেত্রে। এবার এখান থেকে পান দেখো এইভাবে পানটাকে দেখো এখান থেকে আমি পানটা এইভাবে এঁকে নেব, এইভাবে পানটাকে আমি এঁকে নিলাম, এঁকে নিয়ে এবার কিন্তু কাটিং করে নেব। এখান থেকে কিন্তু এখান থেকে মিনিমাম 4 ইঞ্চির মতো তোমরা এখান থেকে এখানে সোজা এনে তারপরে কিন্তু খেলাবে, যে কোনো গোল হোক আর যে ডিজাইন করো, এখান থেকে খেলালে তাহলে কিন্তু তোমাদের শোল্ডার ডাউন হবে না। দেখো এখানে ওপরের দিকে কিছুটা কাপড় ওই পেস্টিং আমি রেখে দিলাম, এখানে পেস্টিং রেখে দিলাম, তাহলে আমার কাপড়ে বসাতে সুবিধা হবে। আর মিডিলে এইভাবে একটা দাগ দিয়ে দেবো। দেখো এটা যদি আমি ওপর থেকে কাটিং করতাম, তাহলে এই যে পেস্টিংটা আমার নষ্ট হতো না, যেহেতু এখানে আমার ক্যামেরার মধ্যে
একটু তোমরা দেখতে পাবে না, সেই কারণে কিন্তু আমি নিচ থেকে কাটিং করবো। উপর থেকে কাটিং করবে, এই পেস্টিং এর মধ্যে যখনই কাটিং করবে উপর দিয়ে কাটিং করবে, তাহলে তোমাদের এই পেস্টিং কিন্তু নষ্ট হবে না। এরপরে এটা কেটে দিলাম, এটা আর প্রয়োজন নেই, এটা শুধু বসানো পর্যন্ত এটা কাট ছিল। এই উপরে জয়েন্টটা রেখেছিলাম, উপরে বসানো পর্যন্ত কাজ, যাতে এটা সরে না যায়। দেখো সমান হয়ে বসে গেছে। এবার আমি তোমাদের স্টিচিং করে দেখাবো। দেখো কোন পার্টটা কিভাবে আমি স্টিচিং করছি, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো বুকের পিসটা নিচের দিকে রেখে উপরে টেকিং পিসটা রেখে আমি সেলাই করছি। যেভাবে আমি সেলাই করছি এইভাবে তোমরা সেলাই করবে, তাহলে কিন্তু তোমাদের সেলাইটা খুব ইজি ভাবে কমপ্লিট হবে। দেখো সেম ভাবে আরো একটা পার্ট আমি রেডি করে নিলাম। অবশ্যই তোমরা ডবল সেলাই করে নেবে। এরপরে দেখো এখানে এইভাবে টেকিংটা মারবে 6 সুতো উপর থেকে হাফ ইঞ্চি, আর এখান থেকে 6 সুতো গ্যাপে টেকিংটা মারবে। সেম ভাবে এই টেকিংটাও আমি দিয়ে নেব। দেখো দুটো পার্ট রেডি করেছি। এরপরে এস পার্ট জয়েন করব। দেখো এস পার্ট যখন জয়েন করবে কিন্তু তোমরা টেনে সেলাই করবে না, তাহলে কিন্তু কুচকি পড়ে যাবে। দেখো ডবল সেলাই করে নিলাম, খুব ইজি ভাবে সেলাই হয়ে গেল। ঠিক এটাও এইভাবে রেডি করবে একইভাবে, কাপড় কিন্তু টানবে না, তাহলে কুচি কুচি পড়ে যাবে। আলগা হাত তোমরা সেলাই করবে, ইজি ভাবে কিন্তু ঠিক মিলে যাবে। প্রতিটা সেলাই এইভাবে সেলাই করে নেবে। একটা সেলাই দেওয়ার পরে আরো একটা সেলাই তার উপর থেকে দিয়ে নিতে হবে, তাহলে পাকা সেলাই করে নেবো আমরা এইভাবে। এরপরে আমি বেল্ট পার্টটাকে জয়েন করছি। দেখো বেল্ট পার্টের যেটা চওড়া অংশটা, যেভাবে আমরা ফর্মা কাটিং করি, এর আগে অনেক ভিডিও দিয়েছি আমি ফর্মা কাটিং এর, যেভাবে কাটিং হয় সেইভাবে কিন্তু জয়েন্ট হয়। তোমরা সেইভাবে জয়েন করবে। এখানে দেখো আরো একটা বেল্ট পার্ট আমি জয়েন করছি, কিন্তু এই যে টেকিংটা মেরেছিলাম ওটা কিন্তু কর্নার করে ভাঁজ করে নেবে। এরপরে জয়েন্টের পরে এইসব জয়েন্ট পার্টগুলো দুটো পার্টের সাথে মিলেছে কিনা দেখে নিতে হবে। যদি আপ ডাউন থাকে তাহলে কিন্তু সেলাই করে রেডি করে নিতে হবে। দেখো আমি ইন্টারলক করে নিয়েছি। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম, দুশুতো গ্যাপ দিয়ে আরো একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে নিচে সেলাইয়ের অংশটা চেপে বসে যাবে আর দেখতেও ফিনিশিং ভালো লাগবে। দেখো দুটো পার্ট রেডি করে নিচ্ছি। সাইড থেকে এল পার্টের যেটুকুনি অংশ বেশি ছিল কেটে ফেলে দিয়েছি দুশুতো। এরপরে বুকের পট্টিটা যেটা এখানে হবে হুকের ঘর, এটা কিন্তু আমি নিচ থেকে সেলাই করে উপর দিকে উল্টিয়ে দেবো। এবার একটা চাপ সেলাই দেবো যাতে ঘোরাতে সুবিধা হয়। এরপরে এটাকে এক ভাঁজ দিলাম, তারপরে একটা ভাঁজ দিয়ে এই সেলাইটাকে গার্ড করে আমি সেলাই করে দিলাম। পরপর 3টে সেলাই করে নেব। এর মধ্যে কিন্তু হুকের ঘর রেডি হবে। এখানে কিন্তু হুক লাগানো হবে। এটা পট্টিটা উপর থেকে লাগিয়ে এটা সেম সেম নিচের দিকে ফোল্ড হয়ে যায়। একটা চাপ সেলাই দেবো, ফোল্ড করতে সুবিধা হবে। বাড়তি কাপড় কেটে ফেলে দেবো, যেটুকুনি প্রয়োজন রাখবো, রেখে বাড়তি কাপড় ফেলে দিলাম, এখানটা সেলাই মেরে দিলাম, তাহলে মুড়তে সুবিধা হবে। এরপরে নিচে যে হেম পট্টি সেটাকে আমি জয়েন করে নেব, কিন্তু হেম পট্টি ছোট সব, এগুলো ঝুড়ে বড় করে নেব। সামনে দুদিকে সামনের লাগবে আর পেছনের পার্টও লাগবে, তাই আমি সব অংশ জুড়ে নিচ্ছি। এগুলো কিন্তু সোজা পট্টি, 1.5 ইঞ্চি চওড়া করে এই পট্টিগুলো নেওয়া হয়। দেখো এটা সামনের পার্ট, সামনের পার্টে কিন্তু এই যে হুক পট্টি যেটা ফিনিশিং পট্টি আমি জয়েন করে দিলাম। আরো একটা পার্টে রেডি করে নেবে।
আরও একটা পার্টে আমি রেডি করে নিলাম। দুটো পার্ট রেডি করে নেওয়ার পরে এরপরে দুটো পার্টের সেলাই মার্জিন ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। দুটো পার্টের ভাঁজ করে যেভাবে ফিনিশিং অবস্থা থাকবে সেইভাবে আবার জয়েন্ট পার্টগুলো মিলেছে কিনা দেখে নিতে হবে। দেখো একটু আপ ডাউন আছে, এটাকে সেলাই করে আমি মেকআপ করে দিলাম। এরপরে চাপ সেলাই দেবো, পট্টির উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, তাতে ঘোরাতে সুবিধা হবে। এরপরে এটা ফোল্ড করে এইভাবে ভাঁজ করে এটা হাতে হেম করতে হয়। আমি মেশিনে সেলাই করে তোমাদের দেখাচ্ছি, বড় বড় গ্যাপ করে আমি সেলাই করে দেখাচ্ছি তোমাদের। পরে আমাকে খুলে এটা হাতে হেম করতে হবে। দেখো দুদিকে পার্ট আমি ফোল্ড করে নিয়েছি। এবার সামনে তেরচা পট্টি এই জয়েন করে নিতে হবে, যেহেতু পেছন পার্টে ডিজাইন হচ্ছে, পেস্টিং দিয়ে ডিজাইন হবে, ফিনিশিং হয়ে যাবে। এখানে ফিনিশিং করার জন্য কিন্তু তেরচা পট্টি আমি ব্যবহার করেছি। এটাও 1 ইঞ্চি 2 সুতো থেকে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া নেবে তোমরা এই পট্টিটাকে। দেখো পট্টিটাকে দুটো পার্টেই আমি পট্টিটাকে রেডি করে নিচ্ছি। রেডি করে নেবার পরে এই যে এখানে এই যে রাউন্ড অংশ একটু কেটে দেবে। এরপরে কিন্তু আবার জয়েন্ট পার্ট মিলিয়ে দেখে নিতে হবে যে আপ ডাউন হলো কিনা। এইভাবে ভাঁজ করে এই জয়েন্ট পার্ট মিলিয়ে দেখে নিতে হবে। দেখো একটুখানি কিন্তু হালকা একটুখানি আপ ডাউন হয়েছে, সেলাইটা দিয়ে আমি মেকআপ করে দিলাম আপ ডাউনটা। এরপরে কিন্তু আবার মিলিয়ে দেখে নেবো যে ঠিক আছে কিনা। অবশ্যই এই সামনের পার্টটা কিন্তু মিলিয়ে তোমরা এইভাবে দেখে নেবে, তারপরে কিন্তু এই চাপ সেলাইটা দিচ্ছি, এই চাপ সেলাইটা দেবে। এটা কিন্তু ফিনিশিং করব না, এটা ভাঁজ করে ফিনিশিং করব না, চাপ সেলাইটা দিয়ে আমি রেখে দেবো শোল্ডার জয়েন্টের জন্য। যে কোনো একটা দিকের পার্ট খোলা রাখতে হয় শোল্ডার জয়েন্ট করার জন্য। আমি সামনের পার্টটাকে কিন্তু এটা ওপেন রাখছি। এবার ব্যাক পার্টটাকে নিয়ে নিয়েছি। ব্যাক পার্টে এরকম একটা মিডিল করে কেটে দিলাম, আর এরকম চকের একটা দাগ দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে মিডিল বরাবর এটাকে বসানোর জন্য সুবিধা হবে। দেখো এই এটাকেও ডিজাইনটাকে আমি আগে থেকে সাইড মুড়ে নিয়েছি, ভাঁজ করে কেটে নিয়েছি। এবার দুটো চকে দু সাইডে দাগ দিয়েছি, ওটা হচ্ছে দড়ি লাগানো হবে ওখানে। দেখো আমি যেভাবে সেলাই করছি এইভাবে তোমরা যদি সেলাই করে না বসাতে পারো তাহলে কিন্তু পিন সেট করে নেবে আগে থেকে। তারপরে এই যে পেস্টিং এর সাইড থেকে আমি সেলাই করছি, দেখো যে সেলাইটা করছি কিন্তু পেস্টিং এর উপরে আমি সেলাই তুলছি না, পেস্টিং এর গা ধরে সেলাই করছি, পেস্টিং এর উপরে সেলাই তুলবে না। দেখো রেডি করে নিলাম। তোমরা অবশ্যই পিন সেট করে কাজ করবে। দেখো কিছুটা পরিমাণে কাপড় রেখে বাকি কাপড় আমি কেটে ফেলে দেবো। এবারে কিন্তু এই যে কর্নারটা কেটে দিতে হবে, বাকি অংশ ছোট ছোট যেখানে যেখানে রাউন্ড সেখানে একটু গায়ে গায়ে ঘন ঘন কেটে দিতে হবে। এইভাবে এখানে ঘন ঘন একটু কেটে দিতে হবে, তাহলে ঘোরাতে সুবিধা হবে। এবার কেটে দিলাম। এবার হাতের ভাঁজ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেবার পরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে এই পেস্টিংটা চেপে বসে যাবে। তার আগে আমি এখানে দড়ি কিন্তু লাগানো হবে, এই দড়িটা লাগাতে আমি ভুলে গেছি। এখন আমি একটুখানি ছোট করে কেটে নিলাম সেলাইটা, কেটে নিয়ে কিন্তু এখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম কিন্তু সেলাইয়ের সময় খেয়াল ছিল না। তা এখন একটুখানি কেটে নিয়ে আমি সেলাইটা এখানে দেখো দড়িটা ঢুকিয়ে আমি সেলাই করে দিচ্ছি। এবার ভাঁজ করে আমি এটাকে চাপ সেলাই দিয়ে নেব। দেখো পেস্টিং রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি শোল্ডার জয়েন করে নেব। টেকিংটা দিয়ে নেব, টেকিংটা দেওয়া হয়নি। এরকম ভাঁজ করে একটা পজিশন মতো জায়গায়, এইরকম জায়গায় একটা ছোট করে কেটে দিলাম, তাহলে আমার সুবিধা হবে দুদিকের মার্কিং করতে। উপর থেকে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, এখানেও উপর থেকে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, এটা ভাঁজ করলাম। এইভাবে সমান করে ভাঁজ করবে, নিচে অবশ্যই দেখে নেবে সমান আছে কিনা। দেখে এইভাবে 3 সুতো করে টেকিং দিয়ে দিলাম, তাহলে 6 সুতো টেকিং হয়ে গেল। এদিকেও সেম ভাবে টেকিং দিয়ে নেব। সেম ভাবে এদিকেও টেকিংটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার কিন্তু নিচে যে পট্টিটা সেই পট্টিটাকে আমি এখানে জয়েন করে নেব। দেখো পট্টি একটু ছোট হচ্ছে, আরও একটা ছোট করে পার্ট আমি জয়েন করে নিলাম।
জয়েন করে নেবার পরে এবার কিন্তু আমি এটাকে সেলাই করে বসিয়ে দেবো। সামনের পার্ট যেভাবে ফিনিশিং করেছিলাম এটাও সেইভাবে আমি ফিনিশিং করব। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব এই পট্টির উপর থেকেই। চাপ সেলাই দেবার পরে তারপরে কিন্তু ভাঁজ করে এটা ফিনিশিং করব। এটা অবশ্যই হাতে হেম করতে হবে। তোমরা কিন্তু হাতে হেম করবে, আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু এটা মেশিনে সেলাই করছি। আমি বড় বড় গ্যাপ দিয়ে সেলাই করছি, আমি কিন্তু এটা হাতে হেম করে দিতে হবে যেহেতু এটা কাস্টমারের। দেখো রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু এবার শোল্ডার জয়েন করে নেবো। দেখো কিভাবে শোল্ডার জয়েন করছি, প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এইভাবে শোল্ডার জয়েন করি, প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। আর কিভাবে আমি ফর্মা রেডি করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি পেপার কাটিং করে ফর্মা কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে তবেই ভিডিওটা দিই। অবশ্যই তোমাদের কাজ শিখতে অসুবিধা হবে না, তোমরা ঘরে বসে খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। ভিডিওগুলো মনোযোগ সহকারে তোমরা দেখো। দেখো এই শোল্ডারটাকে জয়েন করছি, দেখো কিভাবে সামনে তো খোলা অংশ, ওটাকে দেখো এটাকে শোল্ডারটা সেলাইয়ের সাথে মিলিয়ে, এই যে সেলাইয়ের সাথে মিলিয়ে এটাকে সেলাই করে দিলাম, ভাঁজ করলাম, আবার একটা সামনের দিকে ভাঁজ করে দিলাম পট্টিটাকে। তাহলে ঘোরালে কিন্তু ওই পট্টিটা ভাঁজটা সুন্দরভাবে ওটাকেও ঘুরে যাবে, তাহলে ওটাকে হেম করতে সুবিধা হবে। এবার আমি দেখো সাইড সাইড জয়েন করব। আমি যে এক্সট্রা কাপড় আমার আছে সেটাকে কিন্তু আমি মার্কিং করে দিলাম, মার্কিং করে দিয়ে এক্সট্রা যেটা আমার বাদ যাবে সেটা মার্কিং করে আমি চকে দাগ দিয়ে দিলাম। চোখে দাগ দিয়ে আমি সেলাই করে নেব। তোমরা কিন্তু আগে যারা নতুন কাজ শিখছো তারা কিন্তু অবশ্যই হাতা রেডি করে আগে হাতা জয়েন করবে, তারপরে কিন্তু এই সাইড জয়েন করবে, তাহলে তোমাদের কমাতে বাড়াতে অসুবিধা হবে না। দেখো আমি এখানে আগে সাইড জয়েন করে নিচ্ছি, তারপরে কিন্তু আলাদা আলাদা করে আমি জয়েন করব। এইভাবে কিন্তু জয়েন করলে ফিনিশিংটা খুব ভালো হয়। দেখো এই যে ফোল্ডটা কি সুন্দর হয়েছে, এই যে ফোল্ডটা দেখো, এই যে ভাঁজটা করেছিলাম এই যে ভাঁজ হয়ে গেছে। দেখো এরপরে সোজা করে তোমরা সাইড জয়েন্টের পরে এইভাবে সোজা করে দেখে নেবে তোমাদের যে ছাতি আর কোমর ঠিক এসছে কিনা। এইভাবে দেখে নেবে যে তোমাদের ছাতি কোমর ঠিক এসছে কিনা, না আসলে সেটাকে আবার যতটা পরিমাণে কমানো দরকার বা যদি ছোট হয়ে থাকে সেলাই করে, তাহলে তোমরা সেটা করে নেবে। এখানে সেলাইটা দিয়ে আবার সাইড থেকে একটা বাড়তি সেলাই দেবে, আর প্রত্যেকটা সেলাই তোমরা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমি সেলাই করে রেডি করে নিয়েছি। এবার সাইডে যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি ভাঁজ করে ফোল্ড করে দেবো। দেখো এইভাবে ভাঁজ করে ফোল্ড করে দিলে তাহলে কিন্তু এটা সেফটি থাকবে, কোনো সময় ওয়াশের পরে কিন্তু সুতো উঠবে না। এবার এই যে হাতা জয়েন্টের জন্য কিন্তু সাইডটা কর্নার করে আমি ভাঁজ করে দিলাম, তাহলে হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। দেখো সাইডটা এদিকেও সাইডটা আমি ভাঁজ ভাঁজ করে মুড়ে দিলাম, আর সাইডটা কর্নার করে সেলাই করে দিলাম, তাহলে কিন্তু হাতা জয়েন্টের আমার সুবিধা হবে। এবার বগল মোড় এইভাবে ফিতে দিয়ে আলগা হাতে দেখে নেবে যে দুদিকের বগল মোড় আপ ডাউন হয়েছে কিনা। এইভাবে দেখে নিয়ে দেখো 17 চলে এসছে। এবার আমি হাতাটাকে রেডি করব। ইন্টারলক করে নিয়েছি, শোল্ডার আমি ইন্টারলক করে নিয়েছি। এবার হাতার সাইডও আমি ইন্টারলক করে নিয়েছি। দেখো এবার সামনের দিকে বুকের দিকে সামনের দিকে যে খোলা অংশটা ছিল যে হেমপটি, সেটাকে আমি সেলাই করে এটাকে বসিয়ে দিলাম। তোমরা অবশ্যই এগুলো কিন্তু হাতে হেম করবে। এবার দেখো এখানে যেখানে হুক লাগানো হবে সেই পার্টটা কিন্তু বুকের সামনে, সেটাকে আমি সেলাই করে দিলাম। এটা কিন্তু সবার শেষে সেলাই হয়। এদিকেও বুকের সামনে যে পটিটা সেটাও কিন্তু আমি ভাঁজ করে এটাকে মুড়ে দিচ্ছি। এরপরে আমি হাতাটাকে জয়েন করব। দেখো মুড়ির আমি দাগ দিয়ে দিলাম, মুড়ির অর্ধেকে আমি এটা দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে এইভাবে আলগা হাতে মেপে বগল মোড়া দাগটাও দিয়ে নিলাম। এবার শেপ স্কেল ব্যবহার করবে এখানে। এখানে কিন্তু শেপ স্কেল ব্যবহার করলে তোমাদের হাতার ফিটিংস খুব সুন্দর হবে। দেখো সেলাই করে নিলাম, পাশ থেকে আরো একটা সেলাই দিয়ে নিলাম। হাতার মধ্যে সিঙ্গেল সেলাই দিলেই হবে। প্রথম সেলাইটা দিয়ে নিলাম, তারপরে একটু গ্যাপ দিয়ে আরো একটা সেলাই করে রেখে দিলাম। এবার তালপাটের শেপটা আমি দিয়ে নেব। দেখো এইভাবে তালপাটের শেপটা আমি দিয়ে নেব। সিঙ্গেল কাপড়ে দেবে, উপরের কাপড়টা নিচের কাপড় যাতে না কেটে যায় খেয়াল রাখতে হবে। দেখো এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম।
এরপরে দুটো পার্ট আলাদা হয়ে গেছে, লাইনিং পার্ট আর কাপড়, আমি সেলাই করে ওটাকে অ্যাটাচ করে নিলাম, যেহেতু শেপ দেওয়ার পরে আলাদা হয়ে গেছিলো। এবার কিন্তু হাতার মধ্যে ওই ভাঁজ করে এক্সট্রা কাপড়টা কর্নার করে মুড়ে দিলাম, যেভাবে আমি জামার মধ্যে দিয়েছিলাম ওইভাবে মুড়ে দিলাম, তাহলে আমার কিন্তু হাতা জয়েন করতে সুবিধা হবে। এবার তোমাদের যেটা যেদিকের হাতা সামনের দিকে শেপটা থাকে, সামনের দিকে হাতাটাকে সোজা অবস্থায় নেবে, আর জামার কাপড়টা উল্টো অবস্থায় রাখবে, রেখে এবার বগলের ভিতরে এটা ঢুকিয়ে বগলের জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে তোমরা সেলাইটা দিয়ে নেবে। কিন্তু অবশ্যই যেটা যেদিকের হাতা সেটা সেদিকেই কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখো খুব ইজি ভাবে কিন্তু হাতা জয়েন করা আমার হয়ে গেল। এখানে কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি আমি, তারপরে ইন্টারলক করে নেবো আমি। দেখো সেম ভাবে আরো একটা হাতা আমি জয়েন করে নিলাম, খুব ইজি ভাবে জয়েন্ট হয়ে গেল। মাপজোক করে যখন কাজ করা হয় তখন কিন্তু এইভাবে ফিনিশিং করা হয়। আবার অনেক কাস্টমার যখন বলে আমার একসাথে হাতা অ্যাটাচ করে দেবে, তখন কিন্তু অ্যাটাচ করে দিতে হয়, তারা নিজেরাই খুলে নিতে পারবে, খোলা মানে টাইট হয়ে গেলে খুলে নিতে পারবে, পরপর সেলাই দেওয়া থাকে। আর কিছু ক্ষেত্রে কাস্টমার কিন্তু ওই রকম পছন্দ করে না, এরকমই জয়েন্টটা পছন্দ করে। তো খুব ইজি ভাবে ডবল সেলাই করে নিলাম। এবার কিন্তু এটা হুকের, যেহেতু শোল্ডারে একটা টিপ বোতামের ঘর রেডি করে দিতে হয়, এটা কিন্তু এটা 4 ভাঁজ করে সরু করে এই কাপড়টাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এখানে যে টিপ বোতামের ঘর করে দিলাম, হয়ে গেল। এবার কিন্তু দেখো আমি এটা 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি একটা কাপড়, এটা এই যে দড়িটা হয়েছে দড়ির ঘন্টা রেডি করে নিচ্ছি। এটা এরকম ভাবে ডবল ভাঁজ করলাম, 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি একটা কাপড় নিলাম, এইভাবে কোনাকুনি ফোল্ড করে এটাকেও দেখো কোন করে ফোল্ড করে দিলাম, খুব ইজি ভাবে একটা ঘন্টা বানিয়ে দিতে হচ্ছে আমাকে। এছাড়া আমার কাপড় ছিল না পর্যাপ্ত পরিমাণে ঘন্টা করে দেবার, এইটুকুনি কাপড় ছিল, তার মধ্যে আমি এইভাবে করে দিচ্ছি। দেখো এটা 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, এইভাবে কর্নার করে এইভাবে দড়িটা দিয়ে ফোল্ড করে এই কাপড়টাকে আবার কর্নার করে ফোল্ড করে দিলাম, দিয়ে খুব ইজি ভাবে একটা কাপড়ের ঘন্টা রেডি করে দিলাম। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।